দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এই মুহূর্তে আদালতে আছেন আরেক সহকর্মী আমাদের মশিউর অনিক। আমরা তার কাছে যাব সরাসরি। রায়ের ব্যাপারে বাদী ও বিবাদী পক্ষ কি বলছে অনিক, একটু বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে যুক্ত হয়ে আছি ঠিক আমাদের সঙ্গে আমাদের সহকর্মী যুক্ত হয়েছে, বিশেষ করে এই জায়গাটিতে যেখানে আমরা এখন যুক্ত হয়ে আছি অর্থাৎ আদালত প্রাঙ্গণে, সেখানে একটা ঐতিহাসিক রায় কার্যকর হয়ে গেল। তো সবকিছু মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি রামিসার বাবা এসেছিলেন, তিনিও কিন্তু সন্তুষ্টি জানিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী ওখানে এসেছেন। সার্বিক অবস্থা বিবেচনা করে আপনি তো শুরু থেকে এখানে ছিলেন, কি করছেন আসলে এই পুরো রায়কে? এইটা আসলে আইনজীবীরা যদি বলছেন বা বিচারক যদি বলছেন, বিচারক স্পষ্ট করে বলেছেন যদি এই আসামিরা যে অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী যাতে তাদেরকে যদি যথাযথ শাস্তি নিশ্চিত করা না যায় বা দেওয়া না যায়, তাহলে আদালত ব্যর্থ হবে। উনি একবারে কোট আনকোট শব্দটি বলেছেন যে আদালত ব্যর্থ হবে, শব্দটা বলেছে। সুতরাং তাদের যে অপরাধ বা তাদের যে দোষ, সেই দোষ অনুযায়ী তাদেরকে শাস্তি বিধান করা হয়েছে। এবং আমরা শুনেছিলাম প্রায় 40 মিনিটের মতো আদালতে সংক্ষিপ্ত রায়টি পড়েছেন। প্রায় 148 পৃষ্ঠা, আমরা যতটুকু জেনেছি 148 পৃষ্ঠার রায় ছিল। সেই রায়ের সারসংক্ষেপ পড়েছেন এবং সেখানে তিনি এক বিন্দু ফাঁক রাখতে চাননি। অর্থাৎ যেখানে আসামির নিজের জবানবন্দি থেকে শুরু করে তদন্ত কর্মকর্তা তদন্ত, পাশাপাশি যে 16 জন সাক্ষী দিয়েছেন, বাদী কি বলেছেন, বাদী থেকে শুরু করে 16 নম্বর সাক্ষী ছিল আদালতের তদন্ত কর্মকর্তা, অর্থাৎ এই মামলার তদন্ত কর্মকর্তা। সেই তদন্ত কর্মকর্তা কি বলেছেন, 16 জনের সাক্ষীর প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তিনি জেরা করেছেন এবং তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কে কোন সাক্ষীতে তারা কোন কোন বিষয়গুলোকে বলেছেন এবং বলেছেন 1 থেকে 9 নম্বর পর্যন্ত সাক্ষী যারা ছিল তারা সবাই একই বাক্যে বলেছেন যে আসামি সোহেল রানা তিনি নিজে ওই দিন ঘরের মধ্যে তিনি নিজেই রামিসাকে হত্যা করেছেন এবং হত্যার পূর্বে তিনি ধর্ষণ করেছেন, নৃশংসভাবে নির্যাতন করেছেন। শুধু ধর্ষণ নয়, তার শরীরে বিভিন্ন অঙ্গে জখম করেছেন এবং জখম করার পর তাকে যখন তিনি ভেবেছেন যে এই রামিসা মারা গেছে, তখন তিনি তার মাথাটি বিচ্ছিন্ন করেছেন। প্রথমে তার 2টি হাত বিচ্ছিন্ন করেছেন বাহু থেকে, তারপর তার মাথাটি বিচ্ছিন্ন করেছেন এবং তারপর সেটি লুকিয়ে রেখেছেন। এবং আদালত বলেছেন যে তাকে তো এই অপরাধে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং পাশাপাশি তাহলে স্বপ্না খাতুনকে এই মামলায় কীভাবে অভিযুক্ত করা হলো? স্বপ্না খাতুন, আদালত বলেছেন যে প্রত্যেকটা সাক্ষী, জেরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী থেকে শুরু করে আসামি পক্ষের আইনজীবী, প্রত্যেকের সাক্ষ্য জেরা থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে স্বপ্না খাতুন নিজে আসামি মূল অভিযুক্ত যে সোহেল রানা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। অর্থাৎ তিনি যখন হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলেছেন বা তাকে যখন মাথা এবং হাত বিচ্ছিন্ন করেছে, তখন তাকে বাসা থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। কীভাবে? জানালা গ্রিল কেটে, এবং জানালা গ্রিল কাটার যে সামগ্রী সেটিও স্বপ্না খাতুন নিজে খুঁজে দিয়েছেন এবং তিনি নিজে দুজনে মিলে গ্রিল কাটতে সহযোগিতা করেছেন এবং তারপর তাকে পালাতে সহযোগিতা করেছেন। এই যে তার হত্যায় সহযোগিতা, এবং আদালত উচ্চ আদালত একটি রায়ের রেফারেন্স করেছেন এবং একটি না বেশ কয়েকটি রায়ের তিনি রেফারেন্স টেনেছেন এবং বলেছেন সেখানে স্পষ্ট করে বলা আছে যে এই ধরনের হত্যাকাণ্ড বা ধর্ষণের ক্ষেত্রে যদি একজন সাক্ষীও থাকে তাহলেও এই মামলাটির রায় দেওয়া সম্ভব, তিনি সেটি বলেছেন। রিয়াজ, আমি একটু জানতে চাই, আপনি তো এজলাসে ছিলেন, আসামি পক্ষের আইনজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন, রায়ের পরে তাদের অনুভূতিটা আসলে তারা এজলাসের সামনে কীভাবে প্রকাশ করেছে? তারা আসলে বলেছেন, এবং আসামি পক্ষের আইনজীবী নিশ্চয় কিছুক্ষণ আগে আপনিও শুনেছেন, তিনি বলেছেন যে তিনি রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী ছিলেন, যেহেতু আসামি পক্ষে কোনো ধরনের আইনজীবী কেউ তার পক্ষে আদালতে লড়েননি, মামলা লড়েননি, বা তিনিও কোনো আসামি কোনো আইনজীবী নিয়োগ দেননি, রাষ্ট্র নিয়োগ দিয়েছেন। এবং বলছেন রাষ্ট্র নিয়োগ দিয়েছেন, তিনি যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে, আইনের কাঠামোর মধ্যে থেকে তিনি জেরা করার সুযোগ পেয়েছেন এবং জেরা করেছেন। এবং এই যে রায়, আসামি সবচেয়ে বড় বিষয় এই মামলা সেটি হচ্ছে আসামি সোহেল রানা নিজে তার দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তিনি তার 164 ধারা জবানবন্দিতে কোথাও তিনি বলেননি যে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে বা অন্য কোনো পক্ষ এই কাজটি ঘটেছে। তিনি নিজে কীভাবে হত্যা করেছেন, কীভাবে ধর্ষণ করেছেন, কীভাবে পালিয়ে গেছেন, পুরোটাই ডিটেলস বর্ণনা করেছে। সুতরাং আসামি পক্ষের আইনজীবী বলছেন যে এর ফলে মামলার যে রায়, সে রায়ে আইন শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তিনি কিন্তু উল্লেখ করেছেন। আপনাকে একটু সংশ্লিষ্ট করে আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই যে আসলে বিয়ন্ড দ্য রিজনেবল ডাউট নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি যখন এজলাসে ছিলেন তখন সাধারণ যে আইনজীবীরা ঘুরে বেরিয়েছেন তাদের সঙ্গে আমরা পুঙ্খানুপুঙ্খ আসলে এই মামলার পরবর্তী ধাপ কী হতে পারে একজন আইনজ্ঞ হিসেবে তাদের থেকে জানার আমরা চেষ্টা করেছি। তাদের ভেতরে দুটো শঙ্কার কথা আমরা স্পষ্টভাবে পেয়েছি। এক হচ্ছে এই মামলাটি যত দ্রুততর সময়ের মধ্যে ঐতিহাসিক একটি রায় হয়ে থাকলো, অন্যান্য যে মামলাগুলো আছে যেগুলো বছরের পর বছর ধরে পেন্ডিং হচ্ছে সেগুলো নিয়ে তারা শঙ্কা জানিয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া মামলাগুলোই আসলে খুব দ্রুত নিষ্পত্তি পায়। কিন্তু এই যে পরিস্থিতির যে বিচার বিশ্লেষণ ব্যাপারটা, যে বিচারকের স্বল্পতা থেকে শুরু করে নানাবিধ যে সমস্ত রাষ্ট্রীয় স্বল্পতার জায়গাগুলো, সংকটের জায়গাগুলো আছে, সেগুলো নিশ্চয়ই আপনি এই আপনার
প্রত্যক্ষভাবে এই যে আজকে ঐতিহাসিক একটা বিচার বিভাগের যে রায় তার সাক্ষী হলেন আপনি নিজে একজন সাংবাদিক হিসেবে, তো সেই জায়গাগুলো থেকে অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভে আপনার কি মনে হয় যে শুধু কি সোশ্যাল মিডিয়ার, যেটা আইনজীবীরা বলছিলেন যে ভাইরাল যে মামলাগুলো আছে সেগুলোই খুব দ্রুত বিচারের দেখা পায়, নাকি আসলেই অন্যান্য মামলাগুলো দেখা পায় না? অনেক তার আগে যদি বলি যে আদালত কিন্তু শেষের দিকে একটি কথা বলেছেন, রায় দেওয়ার পরে একটি কথা বলেছেন যে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তার মানে হচ্ছে যেসব মামলাগুলোর ক্ষেত্রে জন আকাঙ্ক্ষা তৈরি হয়, জনরোষ তৈরি হয়, বা এই যে পাবলিক পারসেপশন যেটি বলেছে সেটি তৈরি হয়, সেক্ষেত্রে মামলাগুলো খুব দ্রুত আসে। অর্থাৎ রাষ্ট্র যেখানে সরাসরি রাষ্ট্রের শীর্ষ কর্তা ব্যক্তি থেকে শুরু করে সবাই যখন সোচ্চার হন, সেই মামলাগুলো খুব দ্রুত অগ্রগতি হয়, সেটি আমরা বেশ কয়েকটি মামলা দেখেছি। এটি তথ্য বলা ভালো। কিছুক্ষণ আগে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী তিনি বলেছেন যে বেশ কয়েকটি মামলা, যেমন শিশু রামিসা, মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যা মামলা, পাশাপাশি আসিয়া খাতুন হত্যা মামলা সহ যে 4-5টা মামলা রয়েছে, সেই মামলাটিতে উচ্চ আদালতে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে, অর্থাৎ মামলা রায় কার্যকর করাটা নিশ্চিত করা হবে। এবং তিনি এটিও সম্ভবত উল্লেখ করছে, যদি আমার জানা ভুল না থাকে, যে এটি রাষ্ট্র চাইলে, অর্থাৎ বিচার বিভাগ যদি আলাদা করে বা আলাদা বেঞ্চ গঠন করা হয়, তাহলে সেটি 3 মাসের মধ্যে এই মামলার রায়টি কার্যকর করা সম্ভব। আসলে বিষয়টি রায়টি হওয়া যতটুকু বড় কথা, তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে রায়টি কার্যকর হওয়া, এবং যেটি রামিসের বাবাও বলেছেন। রায়টি কার্যকর করার জন্য রামিসের বাবা যেরকমভাবে তাকিয়ে আছে, তার পাশাপাশি পুরো জাতি আসলে উচ্ছ্বসিত হয়ে আছেন, এবং তারা এই রায়ের পক্ষে যতটুকু সন্তুষ্ট, তার পাশাপাশি কার্যকর হওয়ার জন্য তারা তত বেশি অপেক্ষায় আছে। তো এই ছিল এখন পর্যন্ত আদালত প্রাঙ্গণ থেকে রামিসা হত্যাকাণ্ডের যেই সবশেষ মামলার ফলাফল এবং পাশাপাশি পারিপাক্ষিক অবস্থা সবশেষ। অনেকে আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্তের ভারতীয় শূন্যরেখায় পুষিনের জন্য 2 রাত ধরে জড়ো করা হয়েছে 10 নারী পুরুষকে। খোলা আকাশের নিচে 50 ঘন্টা ধরে অবস্থান করছেন তারা। গত শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে। দুদেশের মাঝামাঝি শূন্য রেখায় আটকে পড়েন তারা। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। তাদের সাথে রাতভর সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রায় 3 দিন থেকে এখানে অবস্থান করে আছি। এই বৃষ্টির মধ্যে, এই রোদের মধ্যে, নাই তাদের খাওয়া দাওয়া। অন্যায় অত্যাচার হিসেবে আমাদের বাংলাদেশে মানুষ অবৈধ হিসাবে ঢুকাই দিচ্ছে। এই জায়গায় যে 10 জন আসছে, শিশু বাচ্চাও আছে, এত নির্যাতন করতেছে ওদেরকে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় বিএসএফ এর ঠেলে দেওয়া 6 জনকে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করছে বিজিবি ও স্থানীয়রা। গত রাতে 2টা থেকে 3টার মধ্যে তাদেরকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া 6 জনকে প্রতিরোধ করে বিজিবি। পরে কাটা তারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয় তারা। গতরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার 2 সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে পানবাড়ি ও কলসির মুখ সীমান্তের ওপারে প্রায় 14 জন নারী পুরুষকে জড়ো করে বিএসএফ। ভারতের তেলিয়াপাড়া এলাকার কাঁটাতার গেট দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির প্রতিরোধ ও স্থানীয়রা জড়ো হয়ে বাধা দিলে তারা ঢুকতে ব্যর্থ হয়। পরে পুশিনের জন্য জড়ো করা মানুষদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায় বিএসএফ। সুনামগঞ্জের রাতের আধারে পুশিন ঠেকাতে তৎপর ছিল বিজিবি। অনুপ্রবেশ রুখতে করা হয় মাইকিং। স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হয়। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে ছিলেন স্থানীয়রাও। গতকাল বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে 6টি আউটপোস্ট থেকে প্রায় 100 জনকে সরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এদিকে বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমারের 47 জন অনুপ্রবেশের খবর পেয়ে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, ঈদের পর থেকেই বিভিন্ন সীমান্তের ওপারে মানুষের চলাচল বেড়েছে। বিজিবিকে খবর দিলে অনেক জায়গায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় তারা। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, শূন্য রেখায় অবস্থান করা লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে কি, এবং তাদের বিষয়ে বিএসএফ এর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা?
যে আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের সদর উপজেলা যে বড়বাড়ি সীমান্ত, সেই বড়বাড়ি সীমান্তের আমার পিছন দিকে কিন্তু রয়েছে পুশিন হওয়া যে 10 জন নারী, পুরুষ এবং শিশু। এখানে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে শিশু রয়েছে 3 জন, একজন বৃদ্ধ রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 4 জন পুরুষ রয়েছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার কারণে এখনো ভারতীয় সীমান্ত রেখায় অবস্থান করছে সেই 10 জন। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আধা ঘন্টা আগে বিজিবি এবং বিএসএফ এর যে কোম্পানি কমান্ডার রয়েছে, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। এখানে কোনোভাবেই বিজিবি তাদের গ্রহণ করবে না, এটি তারা নিশ্চিত করেছে এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে পুশিনের যে চেষ্টার যে বিষয়টি, এটি বিজিবি অস্বীকার করতেছে এবং তারা কোনোভাবেই তাদের দেশে ফিরিয়ে নেবে না, এমনটি বলছেন তারা। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা বিভিন্ন সীমান্তে তাদের টহল জোরদার করেছে, পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা তারা নিচ্ছে। আর বিভিন্ন সীমান্তে টহল জোরদার হওয়ার কারণে বিজিবি বিভিন্ন জায়গায় পুশিনের চেষ্টা করলেও কিন্তু সেটিতে তারা সফল হয়নি, কারণ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তাদের জনবল তারা নিয়োগ করেছে এবং স্থানীয় মানুষকে সাথে নিয়ে কিন্তু তাদের যে টহল সেটি কিন্তু দেখছি যতই দিন যাচ্ছে ততই বাড়াচ্ছে। আর এই মুহূর্তে আমি যদি বলি আপনাকে যে সীমান্তের যে এলাকাটি, সেখানে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর যে পতাকা বৈঠক সেটি আধা ঘন্টা ধরে চলছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না, পরপর 4টি এমন পতাকা বৈঠক, কোনো সিদ্ধান্ত আসে নাই। রনি, আপনাকে ধন্যবাদ। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে শফিকুল ইসলাম ও আশাশুনির কাদাকাটি এলাকায় পৌঁছায় নাহিদুল ইসলামের মরদেহ। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতদের পরিবারের সদস্যরা জানান, জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আর আগে শনিবার রাতে মরদেহ পৌঁছায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে মরদেহ নিয়ে সাতক্ষীরায় রওনা হন স্বজনরা। নিহত হওয়ার 2 মাস আগে একসঙ্গে লেবানন পাড়ি জমিয়েছিলেন তারা। গত 11 মে দক্ষিণ লেবাননের নাভাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। ঋণ দেনা করেই এনজিও থেকে লোন টোন নিয়েই আর কি যাওয়াটা তার, তো খুব অসহায় হতদরিদ্র ফ্যামিলি। 5টা মানুষ আছে এই সংসারে, মেয়েদের লেখাপড়া শিখতেছে, তাই লেখাপড়ার জন্য সহযোগিতা করবে সরকার। নিহতদের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরার গ্রামের বাড়িতে, সেখানে জানাজা শেষে দাফন করা হবে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কখন নাগাদ জানাজার সময় নির্ধারণ করা হয়েছে আর দাফন কোথায় হতে পারে একটু জানাবেন। জ্যোতি, আমি রয়েছি যে সাতক্ষীরার 2 যুবক শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নিহত হয়েছে। আমি রয়েছি নাহিদুল ইসলামের বাড়িতে এবং এই পরিবার দুটি কিন্তু হতদরিদ্র। এবং প্রথমে একটু যে প্রবাসী কল্যাণ সেন্টারের যিনি খুলনার সহকারী পরিচালক রয়েছেন, আমরা একটু জানতে চাই যে সরকারিভাবে কি ধরনের সহযোগিতা তাদের করা হবে। ওনারা যেহেতু বৈধভাবে দেশের বাইরে গেছেন, ওনারা 13 লক্ষ টাকা পাবেন এই মুহূর্তে, 3 লক্ষ টাকা সরকারের আর্থিক অনুদান এবং 10 লক্ষ টাকা বিমা বাবদ। এবং পাশাপাশি যদি ওনার মেধাবী সন্তান থাকে তাহলে ওনারা শিক্ষাবৃত্তি পাবেন, প্রতিবন্ধী সন্তান থাকলে প্রতিবন্ধী ভাতা পাবেন। শুনছিলেন তাদের যে সহযোগিতার বিষয়টি, পাশাপাশি যে নাহিদুল ইসলামের যে মরদেহ সেটি কিন্তু ঘিরে এই যে আত্মীয় স্বজন এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছেন। তারা দেখছেন যে শোকাবহ যে পরিবেশ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। মরদেহের যে কফিনটি রয়েছে সেই কফিনটিকে ঘিরে, এবং আমরা যেটি জেনেছি বেলা 2টার সময় তাদের জানাজা হবে এবং দাফন কার্যও সম্পন্ন হবে এবং পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। সব মিলিয়ে যে শোকাবহ পরিবেশ সেটি এখন চলছে। জ্যোতি। আকরাম, আপনাকে ধন্যবাদ। দেশে হাম উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও কুমিল্লায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহে মৃত্যু হলো 47 জন শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 28 জন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 36 জন। 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 2 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন, চিকিৎসাধীন 57 জন রোগী। এছাড়া সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
হাম নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, প্রায় 3 সপ্তাহের ব্যবধানে কুমিল্লায় আবারও হামে মৃত্যুর ঘটনা, সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। যদি আপনি ঠিকই বলেছেন, প্রায় 3 সপ্তাহের ব্যবধানে আমরা আরও একটি মৃত্যুর সংবাদ পেলাম যে 6 মাসের বয়সী একটি শিশুর মৃত্যু দিয়ে আজকে দিনটি কিন্তু শুরু। তো হামের কথা যদি বলি, কুমিল্লায় কিন্তু যে হামের যে সংক্রমণ নিয়ে ভর্তি রোগীর সেটি কিন্তু আসলে বিশেষ করে চলতি মাসে কিন্তু প্রতিদিনে 30-31 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায়ও কিন্তু 31 জন রোগী ভর্তি হচ্ছে। অর্থাৎ এই যে প্রতিদিনের ভর্তির চিত্র কিন্তু প্রায় একই রকম, কিন্তু এর আগের সপ্তাহে কিন্তু যদিও কিছুটা কম ছিল। তো এই বিষয়ে আমরা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা বলছেন যে বর্তমানে যে হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু আসলে যে মধ্যখান দিয়ে যে 2 বছর টিকাবিহীন ছিল সেই সমস্ত শিশুরাই কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন। তো আরেকটি বিষয় হচ্ছে তাদের পুষ্টিজনিত বিষয় নিয়েও কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন পুষ্টিহীনতা অন্যতম একটি কারণ রয়েছেন, ফলে যারা মা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে যাতে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। পাশাপাশি আরও একটি বিষয়, এখানে কিন্তু হামের উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসলেও এখানে কিন্তু আসলে যে হামের উপসর্গ পরীক্ষা নিরীক্ষা না করার কারণে সেটি কিন্তু আসলে ঢাকায় হয় মূলত। সেই কারণে কিন্তু আসলে প্রকৃত যে হামের চিত্র সেটিও কিন্তু আসলে উপলব্ধি করা যাচ্ছে না। তো এক কথায় যে যদি আমরা বলি, হামের উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিনই রোগীরা আসছেন, প্রতিদিনই কিন্তু হাসপাতালে ভিড় হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু যে নতুন নতুন হাম সংক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। ফলে যারা চিকিৎসা রয়েছেন তাদেরও হিমশিম অবস্থা, এবং আর বিশেষ করে কুমিল্লা মেডিকেলে যে ওষুধ সংকট রয়েছে সেটি কিন্তু এখনো না কাটায়। বিশেষ করে যারা সাধারণ রোগী, একেবারে মধ্যবিত্ত পরিবারের রোগী, তারা কিন্তু আসলে একটি নাজেহাল পরিস্থিতি এবং তাদের ভোগান্তি কিন্তু আসলে প্রতিদিনে বাড়ছে। জ্যোতি। খোকন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুরে 50 ফুট এলাকা জুড়ে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মাটি খুঁড়তেই সেখান থেকে ধোঁয়া উঠছে। পানি ঢেলে তাপ নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে ফায়ার সার্ভিস, তবে উত্তাপের উৎসের সন্ধান পায়নি তারা। তাপ বৃদ্ধির কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল যাওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি অংশে অস্বাভাবিক উত্তাপ অনুভূত হয়। পরে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তপ্ত স্থানে পানি ঢেলে তাপমাত্রা স্বাভাবিক করার চেষ্টা করে ফায়ার সার্ভিস। এই ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। তাপমাত্রা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ কাজ করছে। নিরাপত্তাজনিত কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কাছে যেন জিম্মি সবাই। এতে কিশোরগঞ্জের চামড়ার বাজারে দেখা দিয়েছে চরম দরপতন। পুঁজি আর প্রক্রিয়াজাতকরণের খরচ তুলতে না পেরে দিশেহারা মৌসুমি ব্যবসায়ীরা। কিশোরগঞ্জ শহরের মোরগমহল এলাকা। কোরবানি ঈদের পর থেকেই এই স্থানে বসে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রসিদ্ধ চামড়ার বাজার। এবার বাজারে চামড়ার সরবরাহ স্বাভাবিক থাকলেও হাসি নেই মৌসুমি ব্যবসায়ীদের মুখে। বলছেন, রাজধানীর বাইরে পশুর চামড়ার যে দাম সরকার নির্ধারণ করেছে তা মানছে না কেউ। প্রতি বর্গফুট চামড়া বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। এমন পরিস্থিতিতে দিশেহারা ফরিয়ারা। কিনছি মানে বাজারে এনে দিই 300-400 টাকা দাম। আমরা মতো ঘরে মাল কিনতেছি, কোম্পানি একটাও নাই বর্তমানে। 50 টাকা ফুট নিব, ফুটে তো হিসাব হই নাই। ইয়ার পরে আমরা চালান বুঝি লবণ দিছে, সরাতে বলে লবণ দিব, লবণ শুদ্ধা লবণ নাই। একই চিত্র খাসি ও বকরির চামড়ার বাজারেও। এ যেন কাজির গরুর দশা। কাগজে কলমে থাকলেও বাস্তবে সরকারি দর মিলছে না। মাত্র 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে চামড়া। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে চামড়ার বাজার। এতে লাভ তো দূর, খরচে উঠে কিনা তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। চামড়া বিক্রি হইতেছে 200 থেকে 700-800 টাকা পড়ে যায়। এই চামড়াটা 700-800 টাকা বিক্রি হইতেছে, এটার ফুট পড়তে হচ্ছে 30 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আগামী বৃহস্পতিবার শেষ হাটে সরাসরি চামড়া কিনবে ট্যানারি মালিকরা। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করলে সেই হাটে মিলবে উপযুক্ত দর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।